একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালোই আছো। আজ আমি তোমাদের জন্য উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে হাজির হয়েছি। এই তৃতীয় অধ্যায়ের আমি আরও 2টা ক্লাস নিয়েছি। তোমরা ওই 2টা ক্লাস আমার চ্যানেলে দেখে আসতে পারো, তাহলেই কিন্তু তোমাদের আজকের ক্লাসটা ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট রাখবো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চেপে রাখবে, যাতে তোমরা আপডেট ক্লাসগুলি সহজে পেতে পারো। প্রিয় বন্ধুরা, আমি তৃতীয় অধ্যায়ের আজকে যে অনুশীলনীটা করতে চাচ্ছি, এটা হচ্ছে 3 এর বি অনুশীলনী। এই অনুশীলনীর আমি কিন্তু আরেকটা ক্লাস নিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওই লিঙ্কে তোমরা আগের যে ক্লাসটা আমি করেছি ওটা দেখে আসতে পারো, তাহলে তোমাদের কিন্তু আজকের যে অংশটুকু করব এগুলি কিন্তু ভালো লাগবে। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে শুরু করা যাক। আমি আজকে যেটা শুরু করতে চাচ্ছি, এটা হচ্ছে 5 থেকে আমি শুরু করব, টাইপ 3 এর 5 নাম্বার থেকে। প্রিয় বন্ধুরা, এই 5 নাম্বার অঙ্কগুলি করতে গেলে তোমাদের যে জিনিসটা তো আমাদের প্রথমে শিখতে হবে, আমি ওই জিনিসটা নিয়ে আজকে তোমাদের একটু আলোচনা করে তারপরে আমি অঙ্কতে চলে যাব। প্রিয় বন্ধুরা, এই 2টা অঙ্ক করতে গেলে তোমাকে ভর কেন্দ্র বিষয়ে তোমাকে ধারণা থাকতে হবে। তাহলে ভর কেন্দ্র আসলে আমরা কিভাবে বের করতে পারি, এই জিনিসটা আমি তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি অ্যাট ফার্স্টে, তারপরে আমরা অঙ্কতে চলে যেতে চাই। তাহলে প্রিয় বন্ধুরা, ভর কেন্দ্র নির্ণয়, তাহলে শুরুতে যেটা আমরা করছি এটা হচ্ছে ভর কেন্দ্র নির্ণয়। তাহলে প্রিয় বন্ধুরা, ভর কেন্দ্রের সূত্রটা হচ্ছে এরকম। তাহলে আমি শুরুতে লিখে দিচ্ছি, ভর কেন্দ্র আমরা কিভাবে বের করতে পারি। ভর কেন্দ্র নির্ণয়। তাহলে প্রিয় বন্ধুরা, ভর কেন্দ্র নির্ণয় করতে গেলে আমরা একটা ত্রিভুজের ভর কেন্দ্র বের করতে পারি এইভাবে। আমি যদি একটা চিত্র অঙ্কন করে তোমাদের একটু বুঝিয়ে দেই, এই সূত্রটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে জানতে হবে। তাহলে ভর কেন্দ্রের জন্য আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে আমরা এই 3টা মধ্যমা অঙ্কন করব। আমরা এই মধ্যমা 3টা যে জায়গায় ছেদ করবে এটাকে আমরা বলি ভর কেন্দ্র। তাহলে প্রিয় বন্ধুরা, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ভর কেন্দ্র। এখন তোমাকে ভর কেন্দ্রকে জি দ্বারা প্রকাশ করা হয়, আর 3টা যেহেতু এটা ত্রিভুজ, তাহলে 3টা শীর্ষবিন্দু কিন্তু অবশ্যই থাকবে। তাহলে একটা শীর্ষবিন্দুকে আমরা ধরে নিলাম হচ্ছে x1, হচ্ছে y1। আরেকটা যে শীর্ষবিন্দু দেওয়া আছে এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে x2, হচ্ছে y2। আর সি একটা শীর্ষবিন্দু, এটা ধরে নিচ্ছে হচ্ছে আমরা x3, হচ্ছে y3। প্রিয় বন্ধুরা, এখন যদি তোমাকে ভর কেন্দ্র বের করতে বলে, তাহলে ভর কেন্দ্র জি ইজ ইকুয়াল টু, এখানে যেটা হচ্ছে ভর কেন্দ্র জি আমরা এইভাবে বের করতে পারি। প্রিয় বন্ধুরা, ভর কেন্দ্র বের করতে গেলে তোমরা লক্ষ্য করো, এখানে একটা ত্রিভুজে যেহেতু 3টা শীর্ষবিন্দু আছে, 3টা শীর্ষবিন্দুর কিন্তু 3টা ভুজ আছে, 3টা কুটি আছে। তাহলে 3টা ভুজ মানে একটা হচ্ছে x1, এই 3টা ভুজকে আমরা যোগ করব। আরেকটা হচ্ছে x2, আরেকটা হচ্ছে x3। এই 3টাকে যোগ করে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দেই, তাহলে বর্গকেন্দ্রের ভুজ বের হয়ে যাবে। আবার যদি আমরা কুটি বের করতে চাই, তাহলে 3টা কুটিকে যোগ করে, মানে একটা হচ্ছে y1, আরেকটা হচ্ছে y2, আরেকটা হচ্ছে y3, এই 3টাকে যোগ করে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের কি বের হবে, কুটি আমাদের বের হবে। তাহলে এটা কিন্তু বর্গকেন্দ্র নির্ণয়ের জন্য আমি তোমাদের সূত্রটা আমি লিখে দিয়েছি। তাহলে এটা হচ্ছে সূত্র, আমরা এই সূত্রের সাহায্যে আমরা বর্গকেন্দ্র বের করতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা, এখন তাহলে তোমরা যদি বর্গকেন্দ্রটা নির্ণয় বুঝে থাকো, তাহলে এখন কিন্তু আমরা এই অঙ্ক 2টা করতে পারবো। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে অঙ্কতে আমি চলে যেতে পারি। আমি শুরুতে যে অঙ্কটা করতে চাচ্ছি এটা হচ্ছে 5 এর 1 নাম্বার। তাহলে প্রিয় বন্ধুরা, এখানে লক্ষ্য করা, এখানে 1 নম্বরে কি বলা আছে, এখানে তোমাকে বলা হয়েছে এবিসি একটা ত্রিভুজ যার বর্গকেন্দ্র জি দেওয়া আছে এবং এর স্থানাঙ্ক 7, 2 এবং ও এ ও বি শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে 3,5 এইটুকু দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে যে তুমি বর্গকেন্দ্রের স্থানাঙ্ক, এগুলি দেওয়া আছে। এখন তোমাকে বলা হয়েছে যে তুমি সি বিন্দু স্থানাঙ্ক বের করো। ভালো করে লক্ষ্য করো, তাহলে এ বি সি একটা ত্রিভুজ যার বর্গকেন্দ্র জি দেওয়া আছে এবং এ বি শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক এখানে 2টা দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে সি বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য। তাহলে প্রিয় বন্ধুরা, আমি যদি এটা চিত্রটা একটু অঙ্কন করে নিই, তাহলে তোমরা আরো সহজে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে যেটা আমরা করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা চিত্র অঙ্কন করতে চাই। তাহলে চিত্রটা মাঝখানে লক্ষ্য করা, এখানে আমাদের কি কি দেওয়া আছে একটু লক্ষ্য করা এখানে। তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে বর্গকেন্দ্রের স্থানাঙ্কটা ডাকে দেওয়া আছে। তাহলে আমরা একটু বর্গকেন্দ্রটা একটু অঙ্কন করে আমরা একটু তিনটা বিন্দুর মাঝখানে আমাদের 2টা দেওয়া আছে, আর বর্গকেন্দ্র স্থানাঙ্কটা কিন্তু এটা জি ডাকের মাঝখানে দেওয়া আছে।
তাহলে আমরা ধরতে পারি একটা হচ্ছে এ কিন্তু ডাকে দেওয়া আছে, এটা হচ্ছে 3,5 দেওয়া আছে, এবং বিও কিন্তু ডাকে দেওয়া আছে, বি দেওয়া আছে হচ্ছে 7,-1 কিন্তু ডাকে দেওয়া আছে। তোমাকে সিটা বের করতে বলা হয়েছে, আমরা সিটাকে আমি এক্স ধরে নিয়েছি, আর জি কিন্তু ডাকে দেওয়া আছে বরকেন্দ্র, এটা হচ্ছে 7,2। তাহলে প্রিয় বন্ধুরা এই তথ্যগুলি ডাকের মাঝখানে কি দেওয়া আছে। এখন আমরা যা দেওয়া আছে একটু লিখে আমরা সি বিন্দুটা একটু ধরে নিব। আমরা এখানে তোমরা এখানে লিখতে পারো যে দেওয়া আছে, তাহলে প্রিয় বন্ধুরা আমাদের দেওয়া আছে কি যে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এ বিসি এর এ ও বি বিন্দু স্থানাঙ্ক, এটি কিন্তু দেওয়া আছে। এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে একটা দেওয়া আছে তোমার হচ্ছে 3,5, এটা হচ্ছে এ, আরেকটা দেওয়া আছে হচ্ছে তোমার 7,-1 ডাকে দেওয়া আছে। এইটুকু তথ্য কিন্তু ডাকের মাঝখানে কি দেওয়া আছে, এবং বর কেন্দ্র দেওয়া আছে ডাকের মাঝখানে, এবং বর কেন্দ্র জি দেওয়া আছে, এটা হচ্ছে 7,2। এখন প্রিয় বন্ধুরা তোমাকে বলা হয়েছে সি বিন্দু বের করার জন্য, এই কারণে আমরা যেটা করতে পারি, আমরা ধরে নিতে পারি যে ধরি সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা ধরতে পারি যে সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে প্রিয় বন্ধুরা এখন কিন্তু আমরা এক্স এর মান বের করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন প্রিয় বন্ধুরা এখানে যেহেতু আমরা এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সিটা আমি ধরে নিয়েছি, এখন আমি কিন্তু জি বিন্দু এই এ বি সি এর সাহায্যে আমরা বের করতে পারি, মানে বর্গকেন্দ্রটা আমরা এ বি সি এর সাহায্য নিয়ে আমরা সূত্রের সাহায্যে বের করতে পারি। তাহলে ওই স্থানাঙ্ক যে কথা আমরা 7,2 কিন্তু আমরা একই কথায় আমরা এখানে বলতে পারি। এই কারণে আমরা এখানে বলতে পারি এরকম যে এখন যদি তোমাকে বলি ত্রিভুজ এবিসি এর বর্গকেন্দ্র স্থানাঙ্ক আমাদের সূত্রের সাহায্যে যদি বের করতে চাই, তাহলে কিন্তু আমরা এইভাবে আমরা এখানে বের করতে পারি। তাহলে এখানে লিখতে পারি আমরা প্রশ্ন মতে, তো লক্ষ্য করা এখানে, তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে আমি এখন বর্গকেন্দ্র বের করতে চাই, আমাদের যে তিনটা বিন্দু আমি ধরে নিয়েছি এই তিনটা বিন্দুর সাহায্যে, তাহলে এখানে লক্ষ্য করো এ যে শীর্ষবিন্দু আছে এটার বুঝ দেওয়া আছে 3, এবং বি যে শীর্ষবিন্দু দেওয়া আছে এটার বুঝ দেওয়া আছে 7, আর সি যে শীর্ষবিন্দু এটার কিন্তু আমি বুঝ ধরে নিয়েছি এক্স, আর নিচে হচ্ছে 3 দিতে হয়। তাহলে বর্গকেন্দ্রে কিন্তু আমরা বুঝ বের করেছি এটা। অনুরূপভাবে এখন আমরা কুটি বের করতে পারি, তাহলে কুটি হচ্ছে 5, একটা হচ্ছে কুটি, আর -1 হচ্ছে আরেকটা কুটি আমরা ধরে নিয়েছি হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই 3। এটা কিন্তু আমরা যে ধরে নিয়েছি এক সি বিন্দু, এই সি বিন্দুকে নিয়ে এ বি এর বিন্দু তিনটির সাহায্যে আমাদের বর্গকেন্দ্র বের করা। যেহেতু আমরা ত্রিভুজ এবিসির জন্য এই বর্গকেন্দ্র বের করেছি, তাহলে এবং তারাও বলা আছে ত্রিভুজ এবিসি এর বর্গকেন্দ্র হচ্ছে 7,2, এই কারণে আমরা বলতেই পারি যে এই দুইটা বর্গকেন্দ্র পরস্পর সমান আমরা বলতে পারি। এখন প্রিয় বন্ধুরা এখন আমরা যদি এই দুইটা বর্গকেন্দ্র যেহেতু আমরা এখানে ক্রমজোড়ের নিয়ম অনুসারে, তাহলে এই পাশের বুঝ আর ওই পাশের বুঝ আমরা কি লিখতে পারি, সমান আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে বলতেই পারি যে এই পাশের বুঝ মানে হচ্ছে আর ওই পাশের বুঝ পরস্পর সমান, এবং কুটি কুটি আমরা পরস্পর সমান আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি অতএব এই দুটো যদি আমরা যোগ করে নেই, তাহলে 10 + x ডিভাইডেড বাই 3, এইটা যে কথা, আর আমাদের 7 কিন্তু একই কথা আমরা এখানে বলতেই পারি। এবং এখানে লিখতে পারি 5 - 1 মানে 4 প্লাস y/3, এটা যে কথা 2 কিন্তু একই কথা আমরা বলতে পারি। এখন আমরা যদি r গুণন করে দিই তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি 10 + x = 21 বলতে পারি। আবার এখানে আমরা বলতে পারি x = 21 - 10, আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই লিমিট মানে এখানে পাচ্ছি। অনুরূপভাবে 4 + y = কিন্তু আমরা এখানে 6 বলতে পারি যদি r গুণন আমরা করে দেই। আর এখান থেকে যদি আমরা y এর মান বের করতে চাই তাহলে কিন্তু আমরা লিখতেই পারি 6 - 4, +4 ওই পাশে গেলে কি হবে -4 লিখতে পারি। তাহলে এখন যোগ বিয়োগ করলে আমরা কিন্তু এখানে 2 এখানে আমরা পাচ্ছি প্রিয় বন্ধুরা। তাহলে এখন আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে 2। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন কিন্তু আমরা x এর মান বের করতে পারলেই কিন্তু আমাদের সি বিন্দু হয়ে গেল। তাহলে এখানে আমরা বলতেই পারি যে সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক, যে সি বিন্দুর
সি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই কিন্তু আমরা ধরেছিলাম, তাহলে এক্স এর মান হচ্ছে 11 আর ওয়াই এর মান হচ্ছে 2 আমরা এখানে পেয়েছি। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে এটাই কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এর পরবর্তী যে অঙ্কটা আমাদের আছে একটু লক্ষ্য করে এখানে কি বলা আছে। এখানে পরবর্তী 2 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক কিন্তু 3টা এখানে দেওয়া আছে। তাহলে প্রিয় বন্ধুরা, এখানে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা দেওয়া আছে? 3টা দেওয়া আছে। যদি তোমাকে বলা হয়েছে যদি ত্রিভুজটির বর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে প্রমাণ করো t1 প্লাস t2 প্লাস t3 ইজিক্যাল টু 0। তাহলে প্রিয় বন্ধুরা, যেহেতু এখানে 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে 3টা স্থানাঙ্ক দেওয়া থাকার কারণে 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এই ত্রিভুজের কিন্তু আমরা বর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করতে পারি। এই সূত্র কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। এই সূত্রের সাহায্যে আমরা বর কেন্দ্রটা আগে বের করে নিই, তারপরে আমরা দেখব যে তারা কি শর্ত বলা আছে, শর্তটা আমরা এখানে ব্যবহার করে আমরা এই প্রমাণটা করতে পারবো। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে এখন আমরা এই 3টা বিন্দুর সাহায্যে আমরা 3টা শীর্ষবিন্দুর সাহায্যে আমরা ত্রিভুজটার বর কেন্দ্র আগে আমরা বের করতে চাই। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি যে আমরা এখন যে অঙ্কটা করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের যে 5-এর 2 নাম্বার। প্রিয় বন্ধুরা, 5-এর 2 নাম্বার। তাহলে এখানে দেওয়া আছে যে ত্রিভুজটির 3টা শীর্ষবিন্দু কিন্তু ডাকে দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে দেওয়া আছে ত্রিভুজটির 3টি শীর্ষবিন্দু স্থানাঙ্ক, 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, তাহলে প্রিয় বন্ধুরা একটা দেওয়া ছিল a t1 স্কয়ার কমা 2a t1, আরেকটা দেওয়া আছে হচ্ছে a t2 স্কয়ার কমা হচ্ছে 2a t2, আরেকটা দেওয়া আছে হচ্ছে a t3 স্কয়ার কমা হচ্ছে 2a t3 ডাকে দেওয়া আছে। তাহলে প্রিয় বন্ধুরা, যেহেতু 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এখন কিন্তু আমরা ত্রিভুজটির বর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করতেই পারি। তাহলে এখন আমরা বলতে পারি অতএব ত্রিভুজটির বর কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে ত্রিভুজটির বর কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু আমরা বের করতে পারি। আমরা কিন্তু এই সূত্রটা শিখে এসেছি আমরা। তাহলে আমরা যখন ভুজ বের করব, 3টা ভুজকে যোগ করে আমরা 3 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে একটা ভুজ হচ্ছে a t1 স্কয়ার প্লাস আরেকটা ভুজ হচ্ছে a t2 স্কয়ার, আরেকটা ভুজ হচ্ছে এখানে a t3 স্কয়ার ডিভাইডেড বাই কিন্তু আমরা 3 লিখতে পারি। আর কুটি হচ্ছে আমাদের একটা হচ্ছে a 2a t1, আরেকটা হচ্ছে 2a t2, আরেকটা হচ্ছে কিন্তু 2a t3 ডিভাইডেড বাই কিন্তু আমরা 3 এখানে লিখতেই পারি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই যে ত্রিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজের বর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা এখানে বের করেছি। এখন তোমাদের এখানে একটা শর্ত বলা হয়েছে যে ত্রিভুজটার বর কেন্দ্র এক্স অক্ষের উপরে আছে। তোমরা জানো এক্স অক্ষের উপরে কোনো বিন্দু থাকলে ওই বিন্দুর কোটি সমান 0 লিখতে হয়। তাহলে প্রিয় বন্ধুরা, এখন যেহেতু এই বর কেন্দ্র এক্স অক্ষের উপর আছে, এই কারণে আমরা এখানে বলতেই পারি যে প্রশ্ন মতে আমরা বলতে পারি বর কেন্দ্রের কোটি ইজ ইকুয়াল টু 0। কেন? কারণ আমরা জানি কোটি যেহেতু বর কেন্দ্র এক্স অক্ষের উপরে, এই কারণে আমরা বলতে পারি বর কেন্দ্রের কোটির মান আমরা 0 এখানে আমরা লিখতেই পারি। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বর কেন্দ্রের কোটি সমান আমরা কি লিখতে পারি? এখানে 0 আমরা লিখতে পারি। তাহলে এখানে লক্ষ্য করো কোটি আমাদের কি এখানে আছে। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু এটাকে আমরা কি বলি? এটাকে বলি কোটি। তাহলে আমরা এটুকু সমান কিন্তু আমরা 0 আমরা এখানে লিখতেই পারি। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে এখন আমরা বলতে পারি যে 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3 বাই 3 কিন্তু আমরা এখানে 0 বলতে পারি। এখন আমরা যদি আর গুণন করে নিই, উপর থেকে একটা 2a যদি আমরা একটা কমন নিয়ে নেই, তাহলে কিন্তু আমাদের থাকছে এখানে t1 প্লাস t2 প্লাস t3 ইজিক্যাল টু আমরা এখানে 0 লিখতে পারি। এখন কিন্তু আমরা এই 2a টাকে আমরা বাদ দিতে পারি, ওই পাশে দিয়ে দিলে আমাদের থাকবে হচ্ছে
যে T1 থাকবে প্লাস T2 থাকবে প্লাস T3 ইজিক্যাল টু, কিন্তু আমরা জিরোর সাথে যদি আমরা 2a কে যদি আমরা 0 কে যদি আমরা 2a দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে প্রিয় বন্ধুরা এটাই তোমাকে বলা হয়েছে প্রমাণ করার জন্য। তাহলে আমরা বলতেই পারি এটা হচ্ছে আমাদের প্রমাণিত। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা দুইটা অঙ্ক বুঝতে পেরেছো। যদি এখানে এমন বলা থাকতো যে ত্রিভুজের ভর কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত, তাহলে কিন্তু আমরা এখানে কোটি না লিখে আমরা ভুজ আমরা লিখতাম 0। তখন কিন্তু আমাদের এই মানে এমন হতে পারতো যে T1 স্কয়ার প্লাস T2 স্কয়ার প্লাস T3 স্কয়ার ইকুয়াল টু 0 প্রমাণে আমাদের হতো। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে একটু লক্ষ্য করো, এখানে আমাদের 6 নাম্বার অঙ্কটাতে আমি চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা এখানে 6 এর 1 নাম্বার তো লক্ষ্য করে এখানে কি এখানে বলা আছে, বলা হয়েছে 7,7 এবং -5 -10 বিন্দুদের সংযোগ রেখাংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো এবং বিভাজক বিন্দুর বুজ নির্ণয় করো। এখন প্রিয় বন্ধুরা এই অঙ্কটা করতে গেলে কিন্তু আমাদের একটা অন্তবিভক্তির সূত্র তোমাকে জানতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা আমি কিন্তু অন্তবিভক্তির সূত্র আমি লিখে দিয়েছি, তারপরে আমি আজকে আবার এই সূত্র লিখে তোমাদের আমি আবার বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে প্রিয় বন্ধুরা তাহলে যে সূত্রটা আমি এখন লিখতে চাচ্ছি এটা হচ্ছে অন্তবিভক্তির সূত্র। তাহলে এটা হচ্ছে অন্তবিভক্তির জন্য যে সূত্রটা এটা হচ্ছে এরকম। অন্তবিভক্তির ক্ষেত্রে তাহলে প্রিয় বন্ধুরা অন্তবিভক্তির ক্ষেত্রে যে সূত্রটা আমি যদি তোমাদের একটু চিত্রের সাহায্যে দেখিয়ে দেই, তোমরা লক্ষ্য করো এখানে যদি একটা বিন্দু এমন দেওয়া থাকে, একটা সরলরেখার যদি দুই পাশে দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে, আমরা ধরে নিলাম স্থানাঙ্ক হচ্ছে একটা হচ্ছে এটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে x1, হচ্ছে y1, বি আরেকটা স্থানাঙ্ক যদি আমরা ধরে নিই এটা হচ্ছে x2, y2। এখন যদি তোমাকে বলা হয় যে একটা সি বিন্দু বের করার জন্য, আমরা ধরেছি এটা হচ্ছে সি, এখানে যদি অনুপাত দেওয়া থাকে প্রিয় বন্ধুরা, এখানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে m1 অনুপাত আর এটা হচ্ছে m2 একটা অনুপাত দেওয়া থাকে। এখন যদি তোমাকে বলা হয় যে সি বিন্দু স্থানাঙ্ক বের করো, তাহলে আমরা সি বিন্দু এভাবে আমরা বের করতে পারি। অতএব সি ইজ ইকুয়াল টু অন্তবিভক্তির সূত্রের সাহায্যে আমরা এখন বের করতে পারবো। তাহলে প্রিয় বন্ধুরা অন্তবিভক্তির সূত্রটা হচ্ছে এরকম, এখানে প্রথম যে এ বিন্দু আছে এটার সাথে যে অনুপাতটা আছে এই অনুপাত হচ্ছে m1 ইন্টু দ্বিতীয় যে বি বিন্দুর যে ভুজটা আছে এই ভুজটা আমরা লিখবো এটা হচ্ছে x2 ইন্টু অবস্থায় লিখবো প্লাস দ্বিতীয় অনুপাত মানে m2 ইন্টু প্রথম ভুজ মানে x1, নিচে হচ্ছে অনুপাত দ্বয়ের যোগফল। তাহলে প্রিয় বন্ধুরা m1 প্লাস m2 লিখতে পারি। অনুরূপভাবে যদি আমরা কোটি বের করতেছি তাহলে প্রথম অনুপাত মানে m1 ইন্টু দ্বিতীয় কোটি কিন্তু আমাদের আছে হচ্ছে y2, তারপরে প্লাস দ্বিতীয় অনুপাত মানে m2 আর হচ্ছে প্রথম কোটি হচ্ছে y1 ডিভাইডেড বাই কিন্তু m1 প্লাস m2। এটা হচ্ছে অন্তবিভক্তির ক্ষেত্রে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে এই সূত্র ব্যবহার করতে হয়। তাহলে প্রিয় বন্ধুরা এখন তাহলে আমরা এরকম ভাবে কিন্তু এখানে যেহেতু একটা বিভক্তির কথা বলা আছে, তাহলে আমরা চিত্র অঙ্কন করে একটু দেখতে চাচ্ছি এটা কি আসলে অন্তবিভক্তি না বহিঃবিভক্তি। আমাদের অন্তবিভক্তি হওয়ার কথা, যেহেতু x অক্ষকে বিভক্ত করছে এটা বলা হয়েছে, সুতরাং আমরা একটু দেখে একটা চিত্র অঙ্কন করে। তাহলে প্রিয় বন্ধুরা এখন যে অঙ্কটা করতে চাচ্ছি এটা হচ্ছে 6 এর 1 নাম্বার। তাহলে প্রিয় বন্ধুরা এখন তোমরা এখানে লক্ষ্য করো, আমি যদি একটা চিত্র অঙ্কন করি, যেহেতু এখানে অক্ষের কথা বলা হয়েছে তাহলে আমি এখানে দুইটা অক্ষ এট ফার্স্টে আমি অঙ্কন করে নিচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা এখানে লক্ষ্য করো, আমি যদি দুইটা অক্ষ অঙ্কন করে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি একটা অক্ষ দিলাম, হইলে এটা হচ্ছে y অক্ষ, আর একটা আমরা অক্ষ অঙ্কন করে নিচ্ছি এটা হচ্ছে x অক্ষ। তাহলে প্রিয় বন্ধুরা এখন আমরা যদি বিন্দুগুলি আমরা একটু বসাই, লক্ষ্য করো এখানে বিন্দুগুলি একটা দেওয়া আছে হচ্ছে 7 7, তাহলে আমরা 7 7 বিন্দুটা কিন্তু আমরা প্রথম চতুর্ভাগে থাকছে। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে 7 আর হচ্ছে 7 7,7, তাহলে এটা আমরা ধরে নিলাম হচ্ছে যে এ একটা বিন্দু ধরে নিলাম, এটা হচ্ছে আরেকটা বিন্দু দেওয়া আছে হচ্ছে -5 -10, তাহলে -5 -10 কিন্তু চতুর্থ চতুর্ভাগে হবে। তাই আমি এটা ধরে নিতে পারি যে এটা হচ্ছে -5 আর এটা হচ্ছে -10। প্রিয় বন্ধুরা এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে বি। এবং আমরা যদি এটাকে সংযোগ করি তাহলে তোমরা লক্ষ্য করো এখানে যদি আমরা সংযোগ করি তাহলে কিন্তু x অক্ষকে একটা বিভক্ত এখানে করছে। তাহলে প্রিয় বন্ধুরা x অক্ষ এবং y অক্ষ দুইটাকে বিভক্ত করছে, মানে এই x অক্ষ এবং y অক্ষ দ্বারা
এই এবি রেখাংশ কিন্তু ভাগ হচ্ছে, তোমাকে বের করতে বলা হয়েছে এক্স অক্ষ কি মানে অনুপাতে বিভক্ত করে, এইটা ওয়াই অক্ষের কথা এখানে বলা হয়নি, হয়তো মাঝে মাঝে ওয়াই অক্ষ তোমাকে বলতে পারে। তাহলে প্রিয় বন্ধু এখন তোমার লক্ষ্য করো এখানে, তাহলে এখানে আমরা কি দেখলাম যে এক্স অক্ষ দ্বারা কিন্তু এখানে বিভক্ত হয়েছে, এক্স অক্ষ দ্বারা কি এখানে বিভক্ত হয়েছে, তোমাকে বলা হয়েছে যে কি অনুপাতে বিভক্ত হয়েছে, তোমাকে বের করতে বলা হয়েছে, মানে এইটুকুর অনুপাতটা কত এটা বের করো, এবং এইটুকুর মান কত, মানে এইটুকু কত অংশ এখানে আছে এটাও তুমি কি করো, নির্ণয় করো। তাহলে প্রিয় বন্ধুরা এখন আমরা যদি অনুপাত বের করতে চাই তাহলে অনুপাত ধরে নিতে হয়, আমরা তাহলে ধরে নিচ্ছি এখানে এক্স অক্ষের উপরে যে অংশ, প্রথম চতুর্ভাগে যে অংশটুকু পড়েছে এই এবি রেখাংশের, এই অনুপাতটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এম, আর আর এখানে এক্স অক্ষের পরে যে একটা অংশ আছে এই অংশটাকে আমরা বি পর্যন্ত অংশটাকে আমরা ওয়ান আমরা ধরে নিব। অনুপাত বের করতে গেলে মনে রাখবে তোমরা অবশ্যই অনুপাতটাকে এম আর ওয়ান অথবা কে ওয়ান এরকম ধরলে কিন্তু তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে প্রিয় বন্ধুরা এখন তোমরা লক্ষ্য করো, আমরা একটু কি অনুপাতে বিভক্ত করে এটা আমরা বের করতে চাই। তোমরা জানো যে যেহেতু এক্স অক্ষের কথা বলা হয়েছে, আমরা জানি এক্স অক্ষের উপরে আমরা কোটির মান কিন্তু কি হয়, শূন্য হয়। তাহলে কোটির মান যেহেতু শূন্য হয়, আমরা এই শর্তটা প্রয়োগ করে তোমাকে অঙ্কটা করা লাগবে। তোমরা জানো আমরা অবশ্যই অনুপাত বের করতে গেলে যে বিন্দুর সাপেক্ষে বলা হবে, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বা কোনো বিন্দুর সাপেক্ষে যদি বলা হয় তাহলে ওই বিন্দুর অবশ্যই কোনো না কোনো একটা মান জানতে হবে, বুঝ অথবা খুঁটি তোমাকে জানতে হবে, জানলেই তুমি অনুপাত বের করতে পারবে। তাহলে প্রিয় বন্ধুরা এখন যদি আমরা যা যা দেওয়া আছে আমরা একটু লিখে নিতে পারি। তাহলে এখানে আমরা বলতেই পারি যে আমরা যেহেতু একটা বিন্দুকে এ ধরেছি আরেকটা বিন্দুকে আমি বি ধরেছি, তাহলে আমরা এখানে বলতেই পারি যে মনে করি, তাহলে প্রিয় বন্ধুরা তাহলে এখানে আমরা লিখতে পারি যে মনে করি এ বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে 7,7, আর ও বি আমরা ধরে নিচ্ছি হচ্ছে -5, হচ্ছে -10। তাহলে প্রিয় বন্ধু এখন আমরা ধরে নিচ্ছি যে অনুপাত যেহেতু বের করতে বলা হয়েছে এই কারণে আমরা লিখতে পারি যে ধরি এক্স অক্ষ এবি রেখাংশকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে m অনুপাত 1 অনুপাতে অন্ত বিভক্ত করে। প্রিয় বন্ধুরা এটা কিন্তু অন্ত মানে কি, এটা ভিতরে বিভক্ত করলে এটাকে বলা হয় অন্ত বিভক্ত, করে। তাহলে আমরা এটুকু অংশ আমরা কি করেছি, ধরে নিয়েছি। এখন প্রিয় বন্ধুরা যেহেতু অন্ত বিভক্ত করছে এখানে এক্স অক্ষের কথা বলা হয়েছে, তাহলে এক্স অক্ষের উপর আমরা কিন্তু বুঝের মান আমরা জানি কিন্তু কুটির মান কিন্তু শূন্য, বুঝের মান আমরা জানি না কিন্তু কুটির মানকে আমরা শূন্য ধরতে পারি। এক্স অক্ষ মানে হচ্ছে কুটি ইজিক্যাল টু 0 তোমাকে ধরতে হবে। এই কারণে যেহেতু এক্স অক্ষের কথা এখানে বলা হয় তার কারণে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এক্স অক্ষের উপর কুটি ইজিক্যাল টু 0। তাহলে প্রিয় বন্ধুরা যেহেতু কুটি ইজিক্যাল টু 0 এখন তাহলে আমরা এখান থেকে আমরা কুটিটা বের করতে চাই। প্রিয় বন্ধুরা তাহলে এক্স অক্ষের উপর কুটি ইজিক্যাল টু যেহেতু 0 তার কারণে আমরা বলতে পারি এক্স অক্ষের উপর কুটি কি 0 আমরা লিখতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা এখন আমরা শুধু কুটি অংশটা আমরা বের করতে চাই। তাহলে এখানে আমরা একটু কুটি বের করব, শুধু খালি আমরা বুঝ এখানে বের করার কোনো দরকার এখানে নেই। তাহলে প্রিয় বন্ধুরা তাহলে আমরা এখানে শুধু কুটি আমরা বের করতে চাই। তাহলে লক্ষ্য করা এখানে তোমরা জানো যে আমরা যেহেতু এ বিন্দুটা হচ্ছে এ বিন্দুর সাথে যে অনুপাতটা দেওয়া আছে এটা হচ্ছে এম, আর বি বিন্দুর সাথে যে অনুপাতটা দেওয়া আছে এটা কিন্তু 1 দেওয়া আছে, এখানে 1 আমরা ধরেছি। তাহলে কুটি বের করার সময় আমরা কুটির সাহায্যে কিন্তু অনুপাতগুলো গুণ করতে হয়। তাহলে এখানে প্রথম অনুপাতটা দেওয়া আছে হচ্ছে আমাদের এম ইন্টু আমাদের সূত্র হচ্ছে দ্বিতীয় কুটি কিন্তু আমাদের -10 কিন্তু আমাদের আছে, মানে বি বিন্দুর সাথে যে কুটিটা আছে এটা, তারপরে প্লাস প্রথম অনুপাত কিন্তু আমরা দ্বিতীয় অনুপাত কিন্তু 1 আমরা ধরেছি, আর এ বিন্দুর যে মানে উলট পালট আমাদের গুণ করা লাগে, মানে প্রথম অনুপাত যে পাশেটা নিব আর বিন্দুটা কিন্তু বিন্দুর বুঝ বা কুটি নিব কিন্তু অন্য পাশে, এই কারণে আমরা 1 এর সাথে আমরা অন্য পাশে যে কুটি দেওয়া আছে এটা হচ্ছে 7 আমরা লিখতে পারি, আর নিচে হচ্ছে অনুপাতদের যোগফল মানে m+1 আমরা ইজিক্যাল টু 0 আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা আমরা যদি এটাকে আর গুণন করে দেই তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি হচ্ছে -10m + 7 ইজিক্যাল টু আমরা এখানে 0 লিখতে পারি।
এখন আমরা যদি -10m আমরা -7 আমরা এখানে লিখতে পারি। 7টাকে আমরা ওই পাশে নিয়ে আমাদের অনুপাত কিন্তু তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা, যেহেতু অনুপাত বের করতে বলা হয়েছে, তার কারণে আমরা অনুপাত এখানে আমরা বের করতে চাই। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে অনুপাত যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে m এর মান আমরা বের করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা বলতে পারি যে m হচ্ছে মাইনাস বানা যদি বাদ দিয়ে দাও তোমরা, তাহলে 7/10 কিন্তু আমরা এখানে পাচ্ছি। তোমরা জানো যে m এর নিচে কিন্তু একটা মনে মনে একটা 1 কিন্তু আছে। তাহলে আমরা m অনুপাত 1 আমরা বলতে পারি 7 অনুপাত হচ্ছে 10। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। এখন তোমায় কিন্তু অনুপাত বের করতে বলা হয়েছিল। তাহলে আমরা এখন বলতেই পারি x অক্ষ ab রেখাংশকে 7/10 এ অন্তবিভক্ত করে আমরা এখানে বলতেই পারি। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি এখানে যে সুতরাং x অক্ষ প্রদত্ত বিন্দু দ্বয়কে বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে সংযোগ রেখাংশকে 7/10 অনুপাতে অন্তবিভক্ত করে, অনুপাতে বিভক্ত করে। তাহলে প্রিয় বন্ধুরা, এটা কিন্তু আমাদের একটা রেজাল্ট। তাহলে আমরা এটুকু অংশকে আমরা একটা আনসার দিতে পারি। এখন প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা অংশ এখানে তোমাকে করতে বলা হয়েছে। তোমাকে বলা হয়েছে যে বিভাজন বিন্দুর বুঝ কিন্তু তোমাকে বের করতে বলা হয়েছে। তোমাকে এখানে বলা হয়েছিল, তো লক্ষ্য করো এখানে বলা হয়েছে এরকম যে বিভাজন বিন্দুটির বুঝও নির্ণয় করো। তাহলে আমরা বুঝ বের করতে পারি এখানে এইভাবে। আমরা যেহেতু খুঁটি যেভাবে বের করেছি, আমরা এভাবে যখন তোমরা লক্ষ্য করো আমি এখানে যেহেতু এরকম ভাবে খুঁটি বের করেছি যে এইভাবে কিন্তু আমরা এখন বুঝটাও কিন্তু এখানে আমরা বের করতেই পারি। তাহলে প্রিয় বন্ধুরা, এখন আমরা একটু বুঝ অংশটা আমরা এখন বের করতে চাই। তাহলে বুঝ যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে লক্ষ্য করো আমরা এটা কিভাবে করতে পারি। তাহলে এখন আমরা একটু বিভাজন বিন্দুর বুঝ বের করতে চাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এখানে বুঝ বের করতে চাই। আমি এই পাশে একটু বুঝটা করে দিচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা যদি বুঝ বের করতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে আমি এই পাশে করে দিচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা এখন বিভাজন বিন্দুর বুঝ বের করতে তাহলে লিখতে পারি আমরা যে বিভাজন বিন্দুর বুঝ, বিভাজন বিন্দুর বুঝ ইজিক্যাল টু। তাহলে প্রিয় বন্ধুরা, বিভাজন বিন্দুর বুঝ আমরা কিন্তু এভাবে বের করতে পারি। তো লক্ষ্য করো এখানে আমাদের কিন্তু এখন আমরা অনুপাত কিন্তু m ছিল আর একটা 1 ছিল আমাদের। তাহলে আমরা এখানে আমরা যখন বুঝ বের করব, তাহলে আমাদের সূত্রটা হচ্ছে অনুপাতের সাথে কিন্তু অপোজিট সাইডে যে বুঝ দেওয়া থাকে ওইটা গুণ করতে হয়। তাহলে m ইনটু আমরা লিখতে পারি অপোজিট সাইডে বুঝ কিন্তু -5 এখানে দেওয়া আছে, প্লাস আরেকটা যখন অনুপাত হচ্ছে 1 এর সাথে আমাদের বুঝ নিতে হবে 1 এর অপোজিট সাইডে যে বুঝটা দেওয়া আছে এটা হচ্ছে 7, আর নিচে হচ্ছে অনুপাত দ্বয়ের কি যোগফল আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু m এর মান আমরা বের করেছি। প্রিয় এখানে লক্ষ্য করে m এর মান কিন্তু আমরা 7 অনুপাত কিন্তু আমরা 10 এখানে বের করেছি। এই 7/10 কিন্তু আমরা এখানে একটু আগে বের করেছি। এই মানটা এখানে আমরা বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা লিখতেই পারি এরকম যে এখানে আমরা কিন্তু পাচ্ছি -5m প্লাস 7 ডিভাইডেড বাই কিন্তু আমরা m প্লাস 1 এখানে পাচ্ছি। এখন আমরা যদি -5 ইন্টু m এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে 7 ডিভাইডেড বাই কিন্তু আমরা 10 লিখতে পারি, প্লাস 7 7 এখানেও কিন্তু আমরা m এর পরিবর্তে 7/10 লিখতে পারি, প্লাস 1 আমরা লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা, এখন যদি আমরা লসাগু করে দেই, লসাগু কিন্তু আমাদের হচ্ছে 10 প্রিয় বন্ধুরা। তো লসাগু যেহেতু 10 আমরা লিখতে পারি, তাহলে এখানে কিন্তু আমরা এরকম এখানে পাচ্ছি -35 প্লাস কিন্তু আমরা 7×10 আমরা এখানে লিখতে পারি। এখানে যদি লসাগু হচ্ছে আমাদের 10, তাহলে এখানে হচ্ছে আমাদের 7 প্লাস কিন্তু 10 আমরা এখানে পাচ্ছি। এখন প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু উপরে তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 35 ডিভাইডেড বাই 10 লিখতে পারি। আর এখানে যদি আমরা গুণন করে দাও, তাহলে উপরে 10টা চলে যাবে, নিচে কিন্তু 7 আর 10 যোগ করলে কিন্তু 17 আমরা এখানে পাচ্ছি। এখন 10 যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা পাচ্ছি 17 উপরে থাকবে, 35 থাকবে উপরে, আবার 5 থাকবে হচ্ছে নিচে। তাহলে প্রিয় বন্ধুরা, এটাই কিন্তু আমাদের
বিভাজন বিন্দুর ভুজ কিন্তু আমাদের বের করা হয়ে গেল। তাহলে প্রিয় বন্ধুরা এটাই কিন্তু আমাদের আরেকটা রেজাল্ট, মানে দ্বিতীয় যে অংশটা দেওয়া আছে এই দ্বিতীয় অংশের ফলাফল হচ্ছে এইটা। প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমাদের পরবর্তী যে অঙ্কগুলি আছে একটু লক্ষ্য করো, প্রায় একই ধরনের অঙ্কগুলি প্রায়। এখন লক্ষ্য করো আমাদের যে 2 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে এখানে কি বলা আছে লক্ষ্য করো, x অক্ষ ab রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করে। এটাও কিন্তু এই অঙ্কের মতো সেম, এখানে 50 অংশ করতে বলা হয়েছে। এটুকু হলো অর্ধেক অংশ, আমরা যে অর্ধেক করেছিলাম। এখানে এ বিন্দু দেওয়া আছে একটি, আবার বি বিন্দু কিন্তু দাগের মাঝখানে দেওয়া আছে। আবার এখানে বলা হয়েছে বিভক্ত বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক মানে ভুজ এবং কুটি। তোমরা কিন্তু যেহেতু x অক্ষের কথা বলা হয়েছে, x অক্ষের কথা বলা হওয়ার কারণে আমরা কিন্তু এখানে 0 আমরা জানি ও এর মান, আর আর ভুজের মান তো আমরা একটু আগে বের করেছি। মানে যদি এই 2 নম্বর অঙ্কটা আসতো, যদি তোমাদের স্থানাঙ্ক বের করতে বলা হয় তাহলে তোমরা এরকম করতে পারো। যদি স্থানাঙ্ক তোমাকে বের করতে বলে তাহলে তোমরা এখানে এই কাজটা করতে পারো। যেহেতু ভুজ এখানে বের করেছি, আমি একটু এখানে এই অঙ্কতে যদিও তোমাকে বলা হয়নি, তারপরে আমি একটু এভাবে লিখতে পারি যাতে দ্বিতীয় অঙ্কটা তোমরা সহজে বুঝতে পারো। যদি তোমাকে বলা হয় যে বিভক্ত বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো বা বিভাজন বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো, তখন আমি এভাবে লিখতে পারো যে বিভাজন বিন্দুর স্থানাঙ্ক। তাহলে প্রিয় স্থানাঙ্ক মানে হচ্ছে ভুজ কমা কোটি। তাহলে এখানে কিন্তু ভুজ তোমরা বের করেছে, একটা হচ্ছে 35/17, আর কোটি কিন্তু জানি আমরা। কেন জানি? কারণ এটা বলা হয়েছে এক্স অক্ষকে কি অনুপাতে বিভক্ত করা, মানে এক্স অক্ষের উপরের বিভাজন বিন্দু তোমাকে বের করতে বলা হয়েছে, এই কারণে এটা 0 আমরা জানি। এখন এইটুকু অংশ লিখে দিলে কিন্তু তোমাদের 1 নম্বর যে অঙ্কটা আছে 2 এর অঙ্কের মাঝখানে শুধু এইটুকু ব্যবধান, মানে এইটুকু একটু তোমাদের বেশি লিখতে হবে, আর কিন্তু সবটুকু কিন্তু একই ধরনের। তাহলে আশা করি তোমরা প্রিয় বন্ধুরা বুঝতে পেরেছো, মানে এইটুকু অংশ এই একে লাগবে না, কিন্তু 2 এর মাঝখানে এইটুকু অংশ তোমাদের করে দেখাতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা তারপরে লক্ষ্য করা আমাদের 3 নাম্বার যে অঙ্কটা আছে, এটা এখানে কি বলা হয়েছে একটু লক্ষ্য করা। এখানে 3 নাম্বার এখানে বলা হয়েছে এরকম যে -2 3 এবং 4 7 বিন্দুতে সংযোগ রেখাংশকে x অক্ষ y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এখানে x অক্ষকে অনুপাতে বিভক্ত এটাও বের করতে বলা হয়েছে, y অক্ষকে অনুপাতে বিভক্ত করে এটাও তোমাকে বের করতে বলা হয়েছে। আর 4 নম্বরও কিন্তু একই অঙ্ক, x অক্ষ y অক্ষকে অনুপাতে বিভক্ত করে এটা তোমাকে বের করতে বলা হয়েছে। 5 নম্বরে তোমাকে শুধু x অক্ষকে মানে অনুপাতে বিভক্ত করে এটা বলা হয়েছে। তাহলে 5 নম্বর কিন্তু একের মতো সেম, মানে প্রত্যেকটা অঙ্ক সাধারণত একই ধরনের। শুধু 4 নাম্বার এবং 3 নাম্বারে x অক্ষ y অক্ষ দুইটারই অনুপাত তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমি এখানে দুইটার মাঝখানে আমি একটা অঙ্ক আমি তোমাদের করে দিচ্ছি প্রিয় বন্ধুরা। তাহলে একটা অঙ্ক আমি 2 নাম্বার 3 নাম্বারটা আমি করে দিচ্ছি, x অক্ষ এবং y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে এটা তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে 3 নম্বরে কিন্তু একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তোমার -2 আর 3, আর একটা দেওয়া আছে 4, -7। তাহলে প্রিয় বন্ধুরা এই দুইটা বিন্দুকে আমরা একটু চিত্র অঙ্কন করে তারপরে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। তাহলে প্রিয় বন্ধুরা আমরা তাহলে একটু একটা চিত্র অঙ্কন করি, তারপরে তোমরা সহজেই তাহলে জিনিসটা বুঝতে পারবে। তাহলে প্রিয় বন্ধুরা আমি যদি একটা চিত্র অঙ্কন করি, যেটা শুরু করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের যে 6 এর 3 নাম্বার। প্রিয় বন্ধুরা এটা হচ্ছে 6 এর 3 নাম্বার। আমি যদি একটা চিত্র অঙ্কন করে দিই ফার্স্টে, তোমরা একটু লক্ষ্য করো, আমরা চিত্রের মাঝখানে একটা অক্ষ আমরা ফার্স্টে অঙ্কন করে নিতে চাই। তাহলে আমরা শুরুতে যেটা করবো এটা হচ্ছে অক্ষ একটা বের করবো আমরা। তাহলে প্রিয় বন্ধুরা আমরা এখানে যে জিনিসটা করতে চাচ্ছি এটা হচ্ছে আমরা যদি একটা চিত্র অঙ্কন করতে চাই, মানে অক্ষটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এখানে আমরা x অক্ষ একটা অঙ্কন করে নিলাম, আর একটা আমরা y অক্ষ একটা আমরা অঙ্কন করে নিচ্ছি। তাহলে তোমরা জানো এটাকে আমরা x ড্যাশ বলি, এটাকে আমরা x বলি, এটাকে আমরা বলি y, আর এটাকে আমরা বলি y ড্যাশ। প্রিয় বন্ধুরা এখন এখানে বিন্দুগুলো দেওয়া আছে, একটা দেওয়া আছে -2 3। প্রিয় বন্ধুরা -2 3 কিন্তু আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাবে, তাহলে -2 3 আমরা এটাকে ধরতে পারি। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে a একটা বিন্দু, এটা হচ্ছে -2 আর একটা হচ্ছে 3। আরেকটা বিন্দু দেওয়া আছে হচ্ছে তোমাকে 4 7। প্রিয় বন্ধুরা এখন 4 7টাকে আমরা, এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে যাবে, তাহলে এদিকে 4 আর এদিকে হচ্ছে 7। প্রিয় বন্ধুরা তাহলে এটাকে আমরা দিতে পারি, এটা হচ্ছে বি আমরা ধরতে পারি, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 4 7 4 7। প্রিয় বন্ধুরা এখন আমরা যদি এটাকে সংযোগ করে দেই
তাহলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে আমাদের। তাহলে প্রিয় বন্ধুরা আমরা যদি এখন সংযোগ করে দেই, এই দুইটা বিন্দু আমরা সংযোগ করে দিতে চাই, তাহলে সংযোগ করলে একটু লক্ষ্য করে এখানে, তাহলে এখানে কিন্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কিন্তু বিভক্ত করছে এখানে। তাহলে এখানে এক্স অক্ষ বিভক্ত করছে, এখানে কিন্তু আবার ওয়াই অক্ষ বিভক্ত করছে রেখাটাকে। তোমাকে বলা হয়েছে এক্স অক্ষ কি মানে অনুপাতে, মানে এক্স অক্ষের সময় এদিকে কত ভাগ, তোমাকে এটা বের করতে বলা হয়েছে, এবং এইদিকে কত ভাগ এটাও তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এক্স অক্ষের জন্য এট ফার্স্টে আমরা করি আগের মতো করে, আর ওয়াই অক্ষেরটা পরে আমরা করব। দুইটা স্টেপ, এখানে দুইটা অংশ করতে হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমরা শুরুতে লিখে তারপরে আমরা শুরু করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা যেহেতু এ বি ধরা নিয়ে, আমরা একটু ধরে নিলে অঙ্কটা করতে সুবিধা হবে তোমাদের। এখানে তোমরা লিখতে পারো যে মনে করি এ বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে -2,3, ও বি বিন্দুটাকে ধরে নিচ্ছি হলে আমরা 4, হচ্ছে -7। তাহলে প্রিয় বন্ধুরা এখন তাহলে কি অনুপাতে বিভক্ত করে এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা ধরে নিলাম যে এক্স অক্ষ এ বি রেখাংশকে এ এর দিকে এম অনুপাত, আর এই ও এর বি এর দিকে হচ্ছে 1 অনুপাত আমরা ধরে নিচ্ছি। এই কারণে আমরা এখন ধরতেই পারি যে ধরি এক্স অক্ষ এ বি রেখাংশকে তাহলে আমরা ধরে নিচ্ছি হলো এম অনুপাত 1 অনুপাতে অন্ত বিভক্ত করে। যেহেতু এটা ভিতরে বিভক্ত করছে, এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে অন্ত বিভক্ত করে। তাহলে প্রিয় বন্ধুরা আমরা ধরে নিলাম হচ্ছে অন্ত বিভক্ত করে। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন তোমরা জানো যে এক্স অক্ষের উপরে আমরা কিন্তু একটা মান আমরা জানি, এক্স অক্ষের উপরে কি হয়, ওই বিন্দুর কোটির মান 0 হয়। যেহেতু এক্স অক্ষের কথা বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি এখানে যে প্রশ্ন মতে এক্স অক্ষের উপর তাহলে আমরা লিখতে পারি যে কোটি সমান সমান 0। তাহলে কোটি ইজিক্যাল টু 0 লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা আমরা তাহলে এখন কোটিটা আমরা বের করতে চাই। তাহলে তোমরা জানো কোটি বের করার সময় আমরা কিন্তু অন্তবিভক্তির ক্ষেত্রে কোটি যখন বের করবো আমরা, তাহলে আমরা কিন্তু কোটি নিয়ে কাজ করবো আর অনুপাতগুলি নিয়ে কাজ করবো। তাহলে এখানে কোটি আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে -7, আর অনুপাত হচ্ছে ওএম আর 1। তোমরা জানো যে প্রথম অনুপাত যদি আমরা নেই, তাহলে অপোজিট পাশের যে কোটিটা দেওয়া থাকে এটা আমাদের লিখতে হয়। তাহলে এটা দেওয়া আছে হচ্ছে -7 প্লাস, যখন আমরা 1 অনুপাতটা নিব তখন আমাদের দ্বিতীয় কোটির মানে এর সাথে যে কোটিটা দেওয়া আছে এটা বসবে, এটা হচ্ছে 3, আর নিচে কিন্তু আমরা জানি m+1। প্রিয় বন্ধুরা এখন এটাকে যদি আমরা আর গুণন করে দেই, তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি -7m প্লাস 3 ইজিক্যাল টু আমরা এখানে 0 লিখতে পারি, বা -7m ইজিক্যাল টু আমরা -3 লিখতে পারি। এখন এখান থেকে আমরা বলতে পারি যে 7m ইজিক্যাল টু হচ্ছে 3। এখন আমরা এখান থেকে বলতে পারি যে m ইজিক্যাল টু হচ্ছে 3 ডিভাইডেড বাই কিন্তু 7 আমরা বলতে পারি। তাহলে m এর নিচে একটা মনোবিন্দু কিন্তু 1 এখানে আছে, তাহলে m অনুপাত 1 ইজিক্যাল টু আমরা 3 অনুপাত 7 এখানে আমরা বলতে পারি। তাহলে প্রিয় বন্ধু তাহলে কিন্তু আমরা একটা অনুপাত আমরা পেয়ে গেছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে একটা অনুপাত যেটা পেয়েছি এটা হচ্ছে 3 অনুপাত 7। তাহলে আমরা বলতে পারি যে এক্স অক্ষ এবি রেখাংশকে m 3 অনুপাত 7 অংশে বিভক্ত করে। তাহলে আমরা এখানে আনসার দিতে পারি এইভাবে। তাহলে প্রিয় বন্ধুরা তাহলে আমরা বলতে পারি এখানে যে সুতরাং যে এক্স অক্ষ এ বি রেখাংশকে AB রেখাংশকে 3:7 অনুপাতে বিভক্ত করে। তাহলে এটা কিন্তু আমাদের একটা প্রথম অংশের কিন্তু আমাদের আনসার। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দ্বিতীয় যে অংশটা আছে এটা বলা হয়েছে তোমাকে ওই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে এটা নির্ণয় করো। তাহলে এখন আমরা এটা ধরতেই পারি এরকম যে আবার আমরা ধরতে পারি যে ওই অক্ষ এবি রেখাংশকে ওয়াই অক্ষ এবি রেখাংশকে আমরা যেহেতু একটা অনুপাত m অনুপাত 1 ধরেছিলাম, এটাকে তোমরা k অনুপাত 1 ধরতে পারো, কারণ একই জিনিস না ধরাই সবচাইতে
বেটার। এর আমরা ধরতে পারবো না, আমাদের ভিন্ন ভিন্ন তোমাকে ধরতে হবে। যেহেতু আগে আমরা x অক্ষের জন্য m অনুপাত 1 ধরেছি, তাহলে y অক্ষের জন্য আমরা k অনুপাত 1 আমরা ধরে নেব। তাহলে আমরা বলতে পারি k অনুপাত 1 অনুপাতে অন্ত বিভক্ত করে, অনুপাতে অন্ত বিভক্ত করে। তাহলে প্রিয় বন্ধু, এখন কিন্তু আমরা বলতেই পারি y অক্ষের উপরে বুঝের মান কি হয়? 0 হয়। তাহলে এখন আমরা বুঝ আমরা বের করতে চাই। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে y অক্ষের উপর বুঝ ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রিয় বন্ধু, এখন কিন্তু আমরা বুঝটা বের করতে চাই। তাহলে বুঝ বের করতে গেলে কিন্তু আমাদের বুঝ নিয়ে আমরা কাজ করব। তোমরা জানো যে এ যে বিন্দুটা ছিল এটার বুঝ ছিল হলো 2 না -2 এবং বি বিন্দুর বুঝ ছিল -7। এই কারণে তোমরা জানো যে আমরা যেহেতু অনুপাত একটা ধরেছি হচ্ছে কে, যে পাশে ধরবো আমরা, তার কে সাধারণত এ বিন্দু ধরেছি, এর পাশে কিন্তু কে আছে আর বির পাশে 1 আছে। তাহলে যখন আমরা কে নিব তখন বির পাশে যে বুঝটা দেওয়া আছে এটা আমরা নেব। বির পাশে বুঝ দেওয়া আছে 4, তাহলে আমরা 4 লিখতে পারি। তারপরে প্লাস আমাদের বি এর পাশে অনুপাতটা ধরেছি 1, তাহলে আমরা এ এর পাশে যে বুঝ দেওয়া আছে এটা দেওয়া আছে হচ্ছে তোমাকে -2, তাহলে আমরা এখানে -2 লিখবো। নিচে কিন্তু অনুপাতের যোগফল মানে এখানে কে প্লাস 1 হবে। তাহলে প্রিয় বন্ধুরা, এখানে আমরা লিখবো হচ্ছে কে প্লাস 1 আমাদের লিখতে হবে। তাহলে কে প্লাস 1 ইজিক্যাল টু কিন্তু আমরা 0 এখানে লিখতে পারি। এখন প্রিয় বন্ধুরা, এটা যদি আমরা আর গুণন করে দিই তাহলে কিন্তু আমাদের অনুপাতের মান বের হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে 4k -2 ইজিক্যাল টু আমরা 0 লিখতে পারি। নিচেরটা ওই পাশে গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে 4k সমান সমান আমরা 2 বলতে পারি, বা k ইজিক্যাল টু আমরা কিন্তু 2/4 কাটাকাটি করলে আমরা কিন্তু হাফ এখানে আমরা পাচ্ছি। এখন কে নিচে একটা কিন্তু মনে মনে 1 এখানে আছে, তাহলে কে অনুপাত 1 সমান সমান কিন্তু আমরা 1 অনুপাত 2 আমরা বলতে পারি। তাহলে এখন কিন্তু y অক্ষে কি অনুপাতে বিভক্ত করে এটা কিন্তু আমরা এখন পেয়ে গেছি প্রিয় বন্ধুরা। তাহলে এখন আমরা বলতে পারি যে সুতরাং আনসারটা তোমরা লিখে দেবে এইভাবে যে সুতরাং যে y অক্ষ AB রেখাংশকে AB রেখাংশকে 1:2 অনুপাতে অন্তবিভক্ত করে। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এটাই কিন্তু আমরা এই অঙ্কের আনসার। প্রিয় বন্ধু, দুইটাই কিন্তু এখানে পার্ট, একটা হচ্ছে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে এটা বের করতে বলা হয়েছে, আরেকটা হচ্ছে y অক্ষ কি অনুপাতে বিভক্ত করে এটাও তোমাকে এই অঙ্কতে তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা তাহলে পরবর্তী যে এখানে যে অঙ্কগুলি আছে এই 6 এর মাঝখানে আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা তাহলে পরবর্তী যে অঙ্কটা আছে আমি এই অঙ্কতে চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এখানে যে অঙ্কটা দেওয়া আছে এটা লক্ষ্য করো। এখানে আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, এখানে তোমাকে বলা হয়েছে যে ABCD আয়তক্ষেত্রে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। ABCD আয়তক্ষেত্রে 3টা শীর্ষবিন্দু ABC দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে চতুর্থ শীর্ষবিন্দু D নির্ণয় করো এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা জানি একটা আয়তক্ষেত্রে 4টা শীর্ষবিন্দু থাকে, তাহলে এখানে 3টা দেওয়া আছে, আরেকটি কিন্তু এখানে কি দেওয়া নেই প্রিয় বন্ধুরা। তাহলে আমরা একটু আয়তক্ষেত্রটা অঙ্কন করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমি একটু চিত্রটা আগে অঙ্কন করে দিচ্ছি আমি। তাহলে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে চাচ্ছি প্রিয় বন্ধুরা। তাহলে এখানে যদি আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে চাই তাহলে আমরা এভাবে অঙ্কন করতে পারি। তাহলে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করব। তাহলে একটা বাহু আমরা এভাবে লিখতে পারি, আরেকটা বাহু আমরা এভাবে দিয়ে দিলাম। তোমরা অক্ষ লিখে অঙ্কন করতে পারো অথবা এইভাবে অঙ্কন করলেও তোমরা সমস্যা নেই। মানে অঙ্কন করাটাই হচ্ছে বড় কথা। আমরা চিত্রতে আসলে তোমাদের বোঝানো বড় কথা, তুমি বুঝতে পেরেছো কিনা এটাই হচ্ছে বড় কথা। আমরা জানি আয়তক্ষেত্রে কয়টা মানে 2টা কর্ণ থাকে, আমাদের কর্ণগুলি লাগবে আমাদের। এখন প্রিয় বন্ধুরা, এখানে ABC 3টা স্থানাঙ্ক কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা ধরতে পারি এখানে যে আমাদের A যেটা দেওয়া আছে এটা আমরা এখানে লিখে দিতে পারো তোমরা। তাহলে A দেওয়া আছে হচ্ছে তোমাকে 3 2 ডাকের মধ্যে দেওয়া আছে, এটা 3 কমা হচ্ছে 2। আর B কিন্তু ডাকে দেওয়া আছে, B দেওয়া আছে হচ্ছে 2 কমা হচ্ছে -1 ডাকে দেওয়া আছে।
এবং সিও কিন্তু ডাকে দেওয়া আছে, এটা বলা হয়েছে হচ্ছে 8 কমা হচ্ছে -3। প্রিয় বন্ধুরা, তোমাকে ডি বিন্দু বের করতে বলা হয়েছে, তাহলে ডিটাকে আমরা ধরে নিতে পারি যে এক্স কমা ওয়াই আমরা ধরে নিয়েছি। এখন প্রিয় বন্ধুরা, আমরা যেহেতু এক্স কমা ওয়াই ধরে নিয়েছি, এখন আমরা কিন্তু এখানে এই চতুর্ভুজের এই আয়তক্ষেত্রের দুইটা কর্ণ আমাদের আছে, তাহলে দুইটা কর্ণ কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে। লক্ষ্য করো, এখানে কিন্তু দুইটা কর্ণ ছেদ করেছে, তাহলে আমরা কি করতে পারি যে এসি কর্ণ যে আছে এটার মধ্যবিন্দু বের করতে পারি এবং বিসি কর্ণের মধ্যবিন্দু কিন্তু আমরা বের করতে পারি। তাহলে এসি কর্ণের যে মধ্যবিন্দুটা এটাও কিন্তু লাল জায়গায় আছে এবং এই বিডি কর্ণের মধ্যবিন্দু কিন্তু লাল জায়গাতে আছে, তাহলে আমরা দুইটা কর্ণের মধ্যবিন্দু বের করে আমরা কিন্তু ইকুয়াল ধরতে পারি, তাহলেই আমাদের এক্স এর মান বের হয়ে যাবে, আমাদের অঙ্ক কিন্তু প্রায় হয়ে যাবে। তাহলে প্রিয় বন্ধু, আমাদের যা যা দেওয়া আছে আমরা এটুকু লিখে তারপরে আমরা অঙ্কটা শুরু করতে পারি। তাহলে আমরা যেটা শুরু করতে চাচ্ছি এটা হচ্ছে 7 এর 1 নাম্বার। প্রিয়, এখানে প্রায় অঙ্কগুলি সবটি অঙ্ক বা একই ধরনের, ভালো করে একটা অঙ্ক যদি বুঝতে পারো তাহলে বাকিগুলি তোমরা নিজেরাই বুঝতে পারবে। তাহলে প্রিয় বন্ধুরা, 7 এর 1 আমাদের দেওয়া আছে এরকম, যে দেওয়া আছে এ বি সি ডি আয়তক্ষেত্রের তিনটি শীর্ষবিন্দু তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে তাহলে আমাদের দেওয়া আছে একটা হলো এ দেওয়া আছে হচ্ছে 3,2, তারপরে বি দেওয়া আছে, বি দেওয়া আছে হচ্ছে 2,-1 দেওয়া আছে, আর সি দেওয়া আছে হচ্ছে 8, হচ্ছে -3 দেওয়া আছে। এখন তোমাকে চতুর্থ শীর্ষবিন্দু কিন্তু বের করতে বলা হয়েছে। এখানে তোমরা লিখতে পারো যে ধরি চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক x, y আমরা এখানে ধরতেই পারি। তাহলে প্রিয় বন্ধুরা, তাহলে কিন্তু আমরা চতুর্থ যে শীর্ষবিন্দুটা আছে এটাকে আমরা কি করেছি, আমরা এখানে xy ধরে নিয়েছি। এখন তোমরা লক্ষ্য করো, এখানে এবিসিডি চতুর্ভুজের কর্ণ আছে কিন্তু দুইটা, একটা হচ্ছে এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ। তোমাদের যদি এরকম 4টা বাহু দ্বারা কোনো চতুর্ভুজে এরকম কোনো 3টা দেওয়া থাকে আর একটা বের করতে বলে, তাহলে তবু অবশ্যই তোমাদের কর্ণের মধ্যবিন্দু বের করে সমান ধরে অঙ্ক করতে হবে। এটা আয়তক্ষেত্র থাক, সামান্তরিক থাক, রম্বস থাক, বর্গ থাক, সবার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য। তাহলে এখন আমরা বলতে পারি যে এবিসিডি আয়তক্ষেত্রে, অতএব আমরা বলতে পারি যে এবিসিডি আয়তক্ষেত্রে কর্ণদ্বয় এসি ও আরেকটা হচ্ছে বিডি। এখন প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এসি এর মধ্যবিন্দু আমরা বের করতে চাই, এসি কর্ণের মধ্যবিন্দু। তাহলে এখন আমরা লিখতে পারি যে অতএব এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক প্রিয় বন্ধুরা, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করতে পারি। প্রিয় বন্ধুরা, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ এবং সি এর মাঝখানে যে দুইটা ভুজ আছে, ভুজকে যোগ করে দুই দ্বারা ভাগ করতে হয়। তাহলে একটা ভুজ হচ্ছে 3, আরেকটা ভুজ হচ্ছে 8। লক্ষ্য করো, এ বিন্দুর ভুজ 3 আর সি বিন্দুর ভুজ হচ্ছে 8/2। আবার কুটি দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করতে হয়। কুটি হচ্ছে একটা 2 আর একটা হচ্ছে -3, যোগ করে আমরা দুই দ্বারা কি করে দেবো, আমরা ভাগ করে দিতে পারি। তাহলে কিন্তু আমাদের মধ্যবিন্দুর কুটিটা আমাদের বের হয়ে যাবে। তাহলে এখন আমরা যেটা পেয়েছি এখানে, এটা হচ্ছে 11/2 একটা পেয়েছি, আর একটা -1/2 কিন্তু আমরা পেয়েছি। এটা হচ্ছে এসি কর্ণের মধ্যবিন্দু আমরা এখানে পেয়েছি। এখন আমরা বিডি যে আরেকটা কর্ণ আছে, বিডি কর্ণের মধ্যবিন্দু আমরা বের করতে চাই। তাহলে আমরা বলতে পারি যে বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক, তাহলে এখানে বিডি কর্ণের মাঝখানে, বির মাঝখানে ভুজ দেওয়া আছে 2 আর কুটি দেওয়া আছে হচ্ছে x আমরা ধরেছি, /2 আমরা লিখবো, আর কুটি হচ্ছে একটা -1 আর একটা আমরা y ধরেছিলাম /2 আমরা এখানে লিখতেই পারি। এখন প্রিয় বন্ধুরা, যেহেতু এখানে এসি এবং বিডি এর কর্ণের মধ্যবিন্দু একই জায়গায় আছে, সুতরাং তাদের স্থানাঙ্ক এক অভিন্ন আমরা এখানে বলতে পারি।
তাহলে প্রিয় বন্ধুরা এখন আমরা এই দুইটা মধ্যবিন্দু আমরা কি ধরতে পারি, একই আমরা ধরব। এই কারণে আমরা লিখতে পারি যে এসি প্রশ্নমতে তাহলে এখানে আমরা লিখতে পারি যে দুইটা কর্ণ যেহেতু আমরা একই জায়গায় আছে এই কারণে তারা পরস্পর সমান আমরা ধরবো। তাহলে একটা দেওয়া আছে আমাদের 2 + x ডিভাইডেড বাই 2, আরেকটা দেওয়া আছে -1 + y ডিভাইডেড বাই 2। তাহলে এই মানে বিডি কর্ণের মধ্যবিন্দু যে কথা, এই এসি কর্ণের মধ্যবিন্দুকে একই কথা আমরা এখানে বলতে পারি। তাহলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে কারণ তোমরা যেহেতু এসি এবং বিডি দুইটা কর্ণের মধ্যবিন্দু একই জায়গায় আছে, আমরা এই কারণে কিন্তু আমরা বলতে পারি তারা পরস্পর সমান সমান আমরা বলতে পারি। এখন আমরা এখানে ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা বলতে পারি প্রথম যে ভুজটা দেওয়া আছে, প্রথম কর্ণের ভুজ যেই কথা, দ্বিতীয় কর্ণের ভুজ কিন্তু একই কথা আমরা এখানে বলতে পারি। এবং প্রথম কর্ণের মধ্যবিন্দুর কুটি যে কথা, দ্বিতীয় কর্ণের মধ্যবিন্দুর কুটি কিন্তু একই কথা আমরা এখানে বলতেই পারি। এখন আমাদের টার্গেট হচ্ছে x এর মান বের করা। এই কারণে আমরা নিচ থেকে 2টাকে আমরা বাদ দিয়ে দিলে আমরা 2 + x = কিন্তু আমরা এখানে 11 আমরা এখানে বলতেই পারি। তাহলে এখন যদি আমরা এখানে x এর মান বের করতে চাই তাহলে কিন্তু আমরা 11 - 2 লিখতে পারি, কারণ +2 এই পাশে গেলে -2 হয়ে যাবে। আমরা এখানে 9 পেয়ে গেলাম। আমরা এই পাশে যদি আমরা y এর মান বের করতে চাই তাহলে -1 + y = কিন্তু আমরা -1 এখানে বলতে পারি। এখন y এর মান যদি বের করতে চাই তাহলে -1 ওই পাশে গেলে কিন্তু +1 লিখতে পারি। তাহলে y = কিন্তু এখানে আমরা 0 আমরা পাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা কিন্তু ডি বিন্দু স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এটাই কিন্তু আমাদের একটা রেজাল্ট প্রিয় বন্ধুরা। তাহলে এখন এখানে আমরা ডি বিন্দু স্থানাঙ্কটা আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং চতুর্থ শীর্ষবিন্দু, তোমাকে যেটা বের করতে বলা হয়েছিল, চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক, তাহলে আমরা একটা পেয়েছি 9 আর একটা হচ্ছে 0 প্রিয় বন্ধুরা। তাহলে এটা কিন্তু আমাদের এই অঙ্কের একটা হচ্ছে রেজাল্ট প্রিয় বন্ধুরা। এখানে কিন্তু আরেকটা পার্ট তোমাকে করতে বলা হয়েছে। তোমাকে বলা হয়েছে যে লক্ষ্য করে এখানে কি বলা হয়েছে, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলা হয়েছে। এখানে লক্ষ্য করে তোমাকে এখানে বলা হয়েছে ডি বিন্দু স্থানাঙ্ক বের করার সাথে সাথে বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তোমরা জানো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা বলতে পারি এসি এবি গুণন বিসি আমরা বলতে পারি, এবি গুণন আমরা কি বলতে পারি এখানে বিসি আমরা বলতে পারি। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা ক্ষেত্রফলটা এখন আমরা বের করে নিতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা এক দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে এবি ইনটু বিসি আমরা লিখবো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। আমরা এবির মান কিন্তু দূরত্বের সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। দূরত্বের সূত্র তোমরা জানো কিন্তু যে রোডের ভিতরে দুইটা ভুজ এবির যখন বের করব তখন দুইটা ভুজকে বিয়োগ করে তার উপরে স্কোয়ার দিব এবং কুটি দুটা বিয়োগ করে তার উপরে একটা স্কোয়ার দিব, আর সবার উপরে কিন্তু ওভারঅল একটা রুট দিতে হয়। তাহলে প্রিয় বন্ধুরা তাহলে আমরা দূরত্বের সূত্রের সাহায্যে এবি এবং বিসি বের করে আমরা গুণ করে দিলেই কিন্তু আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমাদের হয়ে যাবে প্রিয় বন্ধুরা। তাহলে আমরা এখানে তোমরা ইচ্ছা করলে এবির মান বিসির মান আলাদা বের করে নিতে পারো, অথবা তোমরা ডাইরেক্টলিও ক্ষেত্রফলের সূত্র তোমরা ব্যবহার করতে পারো। আমি ডাইরেক্টলি করে দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজিক্যাল টু, তাহলে আমরা লিখতে পারি এ বি গুণন বিসি বর্গ একক। তাহলে প্রিয় বন্ধু এ বি গুণন বিসি বর্গ একক আমরা এখানে বলতে পারি। তাহলে এ বির মান কিন্তু আমরা দূরত্বের সূত্রের সাহায্যে আমরা বের করতেই পারি। তাহলে এ বির মাঝখানে তোমরা লক্ষ্য করো এ বিতে কিন্তু ভুজ দেওয়া ছিল আমাদের, একটা ছিল 3 আর একটা হচ্ছে বিতে ছিল 2। তাহলে আমরা লিখতে পারি এখানে 3 - 2 তার উপরে হোল স্কোয়ার লিখতে পারি আমরা, প্লাস আমাদের যে কুটি ছিল একটা 2 আর একটা -1, তাহলে 2 মাইনাসে মাইনাসে +1 হোল স্কোয়ার কিন্তু আমরা লিখতে পারি। আর এখানে বিসি যেটা ছিল, তাহলে বিসির মাঝখানে কিন্তু ভুজ ছিল আমাদের, একটা ছিল 2 আর একটা হচ্ছে 8 কিন্তু ছিল, তাই কারণে আমরা 2 - 8 তার উপরে হোল স্কোয়ার লিখতে পারি। আর কুটি আমাদের ছিল হচ্ছে -1 আর -3, এই কারণে -1 মাইনাসে মাইনাসে +3 আমরা হোল স্কোয়ার লিখতে পারি। প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দূরত্বের সূত্রটা প্রথম অনুশীলনীতে করে এসেছি। প্রথম যে আমি ভিডিও ক্লাসটা আমি ইউটিউবে পোস্ট করেছি, তোমরা ওই ক্লাসটা দেখে আসলে কিন্তু এই দূরত্বের সূত্রটা তোমাদের আরো ভালো লাগবে।
তাহলে প্রিয় বন্ধুরা এখন যদি এটাকে আমরা সমাধান করি তাহলে এখানে কি পাচ্ছি আমরা? তাহলে এখানে কিন্তু আমাদের 1 থাকছে, 1 এর উপরে স্কয়ার দিলে 1 ই হচ্ছে, এখানে 3 মানে 3 এর উপরে স্কয়ার দিলে 9 এখানে আমরা পাচ্ছি। অনুরূপভাবে এখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 6, 6 এর উপরে স্কয়ার দিলে কিন্তু আমরা 36, আর এখানে আমরা 4 পাচ্ছি। তাহলে প্রিয় বন্ধুরা এখানে আমরা পাচ্ছি 10, আর এখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 40, আমরা 40 এখানে পাচ্ছি। এই দুইটাকে আমরা একত্রে করে দিলে আমরা 10 গুণন 40 লিখতে পারি। এই দুইটাকে গুণ করলে আমরা 400 লিখতে পারি। 400 কে যদি আমরা রুট করি প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু জানো, তাহলে 400 কে রুট করলে আমরা কিন্তু 20 এখানে পাচ্ছি। তাহলে এটাই কিন্তু আমাদের এই অঙ্কের রেজাল্ট, মানে বর্গ একক আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এত বর্গ একক, এটাও কিন্তু আমাদের সেকেন্ড পার্টের অঙ্কের সেকেন্ড যে অংশটা করতে বলা হয়েছে তার রেজাল্ট। প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন প্রিয় বন্ধুরা এখন বাকি যে অঙ্কগুলি আছে এগুলো তোমরা কিন্তু অবশ্যই পারার কথা, কারণ এখানে কিন্তু একই কথা এখানে বলা হয়েছে, প্রত্যেকটা অঙ্কতেও কিন্তু একই কথা এখানে বলা হয়েছে। তোমরা এখানে লক্ষ্য করো, আমি একটু তোমাদের বুঝিয়ে দেই। 2 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে এবিসিডি বর্গক্ষেত্রে 3টি শীর্ষবিন্দু দেওয়া আছে, তোমাকে বলা হয়েছে ডি বিন্দু বের করার জন্য। তাহলে কিন্তু একই কথা, আমরা এবিসি 3টা লিখে আমরা ডি বিন্দু বের করতে পারি। এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বের করে ইকুয়াল ধরে আমরা ডি বিন্দুটা বের করব, যেহেতু এটা 4টে বিন্দু 4টে শীর্ষবিন্দু দ্বারা গঠিত একটা চতুর্ভুজ, এই জন্য। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু তোমরা জানো বাহু স্কয়ার। তাহলে আমরা এই আয়তক্ষেত্রের সময় যেরকম যেভাবে এবি বের করেছি, এবি বের করে তোমরা তার উপর একটা স্কয়ার দিয়ে দিবে, তাহলে কিন্তু তোমার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। কারণ তোমরা জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার, মানে এবি স্কয়ার অথবা বিসি স্কয়ার, তোমরা যাই দাও তাহলে হয়ে যাবে। আশা করি তোমরা 2 নম্বরটা করতে পারবে। 3 নম্বরে লক্ষ্য করে এখানে এবিসিডি সামান্তরিকের এবিসি 3টি শীর্ষবিন্দু এখানে দেওয়া আছে, ডি বিন্দু বের করে, এটাও কিন্তু একই কথা। তাহলে আমরা এবিসিডি সামান্তরিকটা অঙ্কন করে বিন্দুগুলি বসিয়ে ডি বিন্দু আমরা XY ধরে নিব, তারপরে আমরা কর্ণের মধ্যবিন্দু বের করে যদি তোমরা সমান সমান ধরো তাহলেই কিন্তু তোমাদের এই ডি বিন্দু বের হয়ে যাবে। প্রিয় বন্ধুরা আশা করি তোমরা এটাও পারবে। 4 নম্বর লক্ষ্য করো, এখানে কোন সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে। এটা কিন্তু আমরা যখন চিত্রটা অঙ্কন করব তাহলে একটা কর্ণের প্রান্তবিন্দুতে আমরা দিব হচ্ছে এটা আর এটা, কারণ এতে যদি তোমরা c-4 দাও তাহলে কিন্তু এটা বিতে দেওয়া যাবে না, এটা সিতে দিতে হবে, কারণ এসি হচ্ছে কর্ণ। তাহলে একটা এতে দিব, এটা দিব সিতে আমরা লিখবো, এবং তৃতীয় শীর্ষবিন্দু যেটা দেওয়া আছে এটা -1, এটা আমরা দিব হচ্ছে বিতে, আর চতুর্থ শীর্ষবিন্দু আমরা ডি আমরা বের করব। তাহলে এই আয়তক্ষেত্রের মতো করে আমরা বের করতে পারি। তোমরা সেম ভাবে ডি বিন্দুর XY ধরে কর্ণের মধ্যবিন্দু বের করে ইকুয়াল ধরলে তোমাদের চতুর্থ শীর্ষবিন্দু বের হয়ে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা এটাও করতে পারবে। এবং 5 নাম্বার যেটা দেওয়া আছে এটাও সেম কথায় এ বি ডি দেওয়া আছে, কিন্তু সি কিন্তু দেওয়া নেই। তাহলে আমরা এর স্থলে আমরা 25 লিখবো, বি 59 লিখবো, ডি তে লিখবো 68, এবং সি বিন্দুতে আমরা XY ধরে আমরা ওই কর্ণদের মধ্যবিন্দু বের করে সমান ধরলে আমাদের সি বিন্দু বের হয়ে যাবে। আর রম্বসের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু কর্ণদের গুণফল। তাহলে আমরা এসির মান কিন্তু দূরত্বের সূত্রের সাহায্যে বের করতে পারি, আবার বিডির মানও কিন্তু আমরা দূরত্বের সূত্রের সাহায্যে বের করে আমরা দুইটা গুণ করে হাফ দ্বারা গুণ করে দিব, তাহলে আনসার হয়ে যাবে। তাহলে রম্বসের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদের গুণফল, মানে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। প্রিয় বন্ধুরা এসি ইন্টু কি বিডি আমরা বের করব, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে প্রিয় বন্ধুরা এরকম 4টে বাহু দ্বারা গঠিত যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা যদি 3টা দেওয়া থাকে আমরা আরেকটা বের করতে বলে, তাহলে আমরা অবশ্যই কর্ণের মধ্যবিন্দু বের করে আমরা সমান সমান ধরে আমরা ওই চতুর্থ শীর্ষবিন্দু বা যেটা বের করতে বলবে আমরা ওই বিন্দুটা আমরা বের করতে পারি। তাহলে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা অঙ্ক তোমরা করার কথা। তাহলে প্রিয় বন্ধুরা আজকে তাহলে এখানে শেষ করতে চাচ্ছি, এই অনুশীলনী এখানে শেষ হয়ে গেল। আমি পরবর্তী যে অনুশীলনটা শুরু করবো এটা হচ্ছে 3C অনুশীলনী। প্রিয় বন্ধুরা তোমরা পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনে চেপে রাখবে, যাতে তোমরা যখনই আমরা ক্লাসটা পোস্ট করি সাথে সাথে তোমরা যাতে নোটিফিকেশন পেতে পারো। তাহলে প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমরা সকলেই ভালো থেকো, আল্লাহ হাফেজ।